সাগর রুনি হত্যা মামলা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। দায়িত্ব থেকে সরানো হলো র্যাবকে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি। আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই বর্তমান সরকারের যেটি প্লেজ রয়েছে, আমরা এই তদন্ত শেষ করে একটি প্রতিবেদন জমা দিতে পারব। জয়কে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পতেঙ্গায় তেলবাহী জাহাজ বিস্ফোরণ থেকে আগুনে একজনের মৃত্যু, নিখোঁজ আরও 2 জন। ক্ষতি হয়নি তেলের ট্যাঙ্কারে, তদন্ত কমিটি গঠন। এবং মহাজন আড়ত মালিক আর ব্যাপারীর চক্রে আটকে ইলিশের বাজার। 4-5 হাত ঘুরে দাম বাড়ে প্রায় 1000 টাকা। ঠকছেন জেলে ও ভোক্তা, নির্বিকার মৎস্য বিভাগ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালেন হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও হয়নি কোনো অগ্রগতি। 8 বার পরিবর্তন হয়েছে র্যাবের তদন্ত কর্মকর্তা। 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দেন আইনজীবীও। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন আদালত। হত্যার রহস্য উদ্ঘাটন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্ট বলেন, এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি। আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। হত্যাকাণ্ডের বছরখানেক পর তদন্তের ভার পায় র্যাব। আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের প্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। র্যাবকে দায়িত্ব দিয়া 12 বছর ঝুলিয়ে রাখার নেপথ্যে অসৎ উদ্দেশ্য দেখছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপ ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। মানে সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। আদালতের আদেশে আশার আলো দেখছেন মেহেরুন রুনির ভাই নওশের রোমান। তদন্তের নামে হয়রানি করা হতো বলেও অভিযোগ তার। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে 8-9 ঘন্টা বসে রেখেছে, এগুলো আসলে খুব দরকার ছিল না। আপনি আসলে আন্তরিক হতেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।
সকালে দৈনিক যায় যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের সাজা মাথায় নিয়ে 18 সেপ্টেম্বর দেশে ফেরেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। মামলায় আত্মসমর্পণ করতে সোমবার সিএমএম আদালতে যান সিনিয়র এই সাংবাদিক। পরে আইনজীবী শুনানি করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। ইতিমধ্যে আপিলের শর্তে মামলাটিতে শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালাস চেয়ে উচ্চ আদালতে আবেদন করবেন আইনজীবী। দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। শফিক রেহমান বলেন তাকে মিথ্যা মামলায় হয়রানি করে সাবেক ফ্যাসিস্ট সরকার। বিচার বিভাগের সংস্কার দাবি করেন তিনি। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। সারা পথে পথে দেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। গত বছর মামলাটিতে শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। এরপরেই তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাভার ও আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানার মালিকরা। চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন তারা। এ সময় তারা শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান। যদি কেউ ক্রাইম করে সেই ক্রাইমগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আরও সমর্থন আশা করি। আইন রাষ্ট্র আমাদেরকে আরও সহযোগিতা করবে। সমস্যাগুলো আমরা আলোচনার মাধ্যমে লিগালি সলভ করার সুযোগ যদি না পাই, অর্থাৎ ফ্যাক্টরির নিরাপত্তা বজায় যদি রাখতে পারি, আমরা অনেক কিছু সলভ করতে পারবো। ফ্যাক্টরি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো যদি বজায় রাখতে আমরা সক্ষম হই, আমরা করতে পারবো। কিন্তু যদি নিরাপত্তার অভাব কন্টিনিউ হয়, তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। ওরা ওয়েট করতেছিল ওয়ার্কার বেরোলে ওরা এই ফ্যাক্টরিতে অ্যাটাক করবে। অ্যাটাক কিভাবে করবে? ওরা এই ফ্যাক্টরি পুরাই দিবে। এই মুহূর্তে সাভারের আশুলিয়ার বাইপাল এলাকায় আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে আছেন কামরুল হাসান সবুজ। সরাসরি শুরুতে যাচ্ছে জয়ের কাছে। জয়, আমি রয়েছি সাভারের শিল্পাঞ্চলের। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস ধরে কিন্তু সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু শ্রমিক বিক্ষোভ এবং শ্রমিক যে বিক্ষোভের জেরে কিন্তু অশান্ত রয়েছে শিল্পাঞ্চল। আমরা যদিও বিভিন্ন সময় বিভিন্নভাবে খবর দিয়েছি যে বিক্ষোভ থেমে গিয়েছে বা আবার পুনরায় উৎপাদন শুরু হয়েছে, কিন্তু এই ঘটনাটা কিন্তু বারবারই ঘটে আসছে যে স্বল্প কিছু কারখানায় কিন্তু আমরা দেখেছি শ্রমিক বিক্ষোভের জেরে কিন্তু সড়ক অবরোধ করে রাখা এবং মানুষের মধ্যে বিড়ম্বনা তৈরি করা। একই সাথে কিন্তু শ্রমিকরা যে দাবি জানিয়ে আসছে, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু মালিক পক্ষের সাথে বিস্তর আলোচনা হচ্ছে। সেই আলোচনার ফলপ্রসূ কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘ 1 মাস ধরে শ্রমিকদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ক্ষোভ দেখেছি। তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো কর্ণপাত করছে না মালিক পক্ষ। প্রক্ষান্তরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে কিন্তু থেমে থেমে শ্রমিক বিক্ষোভের জেরে কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো সন্তুষ্টমূলক আলোচনায় কিন্তু কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। যদি আজকের ঘটনা বলতে যাই তাহলে আশুলিয়ার জিরাবো এবং আশুলিয়ার বাইপাল এলাকায় কিন্তু কয়েকটি কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটে এবং তারা কিন্তু কারখানায় যে বেতন, বকেয়া বেতনের দাবি এবং কেউ কেউ আনুষঙ্গিক বিভিন্ন দাবিতে কিন্তু বিক্ষোভ করছে বলে আমরা জানতে পেরেছি। শিল্পাঞ্চলের বাইপালে যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি আজকে সকাল 10টা নাগাদ ঘটে এবং তখন থেকে কিন্তু তারা সড়ক অবরোধ সৃষ্টি করে, যার ফলে কিন্তু ঢাকা আপনার চন্দ্রা নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু আপনার যানজট বন্ধ হয়ে যায়। আমরা বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত এবং বাইপাল থেকে নবীনগর পর্যন্ত যানবাহনগুলো বন্ধ দেখছি সকাল 10টা থেকে এখনো পর্যন্ত যানবাহন বন্ধ রয়েছে। আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, সেনাবাহিনী এসেছে, যৌথ বাহিনীর সদস্যরা কথা বলছেন। প্রক্ষান্তরে কিন্তু আরেকটি ঘটনা যেটি ঘটেছে আশুলিয়ার জিরাবোর এলাকায়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে কিন্তু এখনো চলমান রয়েছে শ্রমিকদের আন্দোলন এবং সড়কে অবরোধ রয়েছে এবং কিন্তু আপনার সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি।
তো আমরা তৈরি পোশাক খাতের আরো খবর জানবো। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন বিজিএ ভবনে, সেখানে রয়েছেন কামরুল হাসান সবুজ, চলে যাচ্ছি সেখানে। বিজিএমই ভবনের রাজধানীর উত্তরায় এখানে চলমান যে পোশাক কারখানায় অসন্তোষ চলছে, সেই অসন্তোষ নিরসনে সাংবাদিকদের সাথে কথা বলছেন শিল্প মালিকরা। এখনো বৈঠক চলছে, এখনো কথা চলছে। আমরা যে কয়েকটি পয়েন্ট পেয়েছি তা হলো যে কিছুদিন আগে যে শ্রমিকদের দেয়া 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারপরে আসলে শ্রমিক অসন্তোষ চলমান রয়েছে। কেন নিরসন হচ্ছে না সেই প্রশ্নটি শিল্প মালিকদের। সেই জায়গা থেকে তারা যেটা বলছে, সাভার আশুলিয়া এলাকায় আসলে পোশাক শিল্পের কারখানার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে, এই অভিযোগ মালিকদের রয়েছে। শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণ বা দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। যেসব কারখানায় মাসের বেশিরভাগ দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছে যেসব পোশাক কারখানা, সেই সব পোশাক কারখানায় আসলে আগামী দিনে বেতন কিভাবে পরিশোধ করা হবে সেটি নিয়ে একটা শঙ্কার জায়গা এখানে তৈরি হয়েছে। ভালো কারখানাতে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, পাশের কারখানাতে যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে তখন। এমনকি যে কারখানাগুলো সবচেয়ে ভালো মানের কারখানা, আমরা যেটা দেখি ইউএসএ লিড সনদ অনুযায়ী প্লাটিনাম ক্যাটাগরির ফ্যাক্টরিতেও অনেক ক্ষেত্রে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে এই অসন্তোষের কারণে, চলমান অসন্তোষের কারণে। কারখানায় আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না, সেই অভিযোগও রয়েছে। এবং তাদেরকে বারবার আশ্বস্ত করার পরও কেন নিরসন হচ্ছে এবং শ্রমিক অসন্তোষ চলমান রয়েছে সেই প্রশ্ন আসলে বারবারই আসছে। সময় মতো বায়ারদের অর্থাৎ ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পণ্য পৌঁছাতে অনেক সময় যেহেতু উৎপাদন বিঘ্ন ঘটছে, সময় মতো তারা উৎপাদন করতে পারছে না, দ্রুত সময় পণ্য পৌঁছাতে গিয়ে তাদেরকে এয়ার কার্গোতে পাঠাতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে অনেক বেশি পরিমাণ খরচ পড়ছে এবং তাদেরকে অনেক বেশি পরিমাণ টাকা মাসুল গুনতে হচ্ছে। এই বিষয়গুলো যেমন রয়েছে তেমনি রয়েছে আসলে সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে। সেইখানে সম্প্রতি আইএলও তাদেরকে একটি যেন সহজে শ্রমিক অসন্তোষ নিরসন করা যায়। এবং আমি আজকে যদি বলি যে আজকে আশুলিয়া এলাকায় 13-র 1 ধারায় 19টি কারখানা বন্ধ রয়েছে এবং 12টি কারখানায় সবেতনের ছুটি বা কাজ বন্ধ রাখা হয়েছে। এবং আগস্ট মাসের বেতন মোটামুটিভাবে যেটা বলা যায় যে 99% কারখানা, সারা দেশের 99% কারখানাতে বেতন পরিশোধ করা হয়েছে। এটি বিজিএমই এর পরিসংখ্যান বা বিজিএমই এর তথ্য। তো আমার কাছে রাজধানীর উত্তরা বিজিএমই ভবন থেকে এই মুহূর্তে যে বিজিএমই এর নেতৃত্ব বা পোশাক শিল্প মালিকদের সাথে সাংবাদিকদের যে বৈঠক চলছে, কথা চলছে, তার এই মুহূর্তের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম উত্তরায়, এর আগে যুক্ত ছিলাম সাভারের আশুলিয়ায়। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন একজন, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে শিপিং কর্পোরেশন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা, বিস্ফোরণে পুড়ে গেছে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। সোমবার সকালে 11,700 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙ্গর করা ছিল বাংলার জ্যোতি। হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে জাহাজটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হন বিমান, নৌ এবং কোস্টগার্ডের সদস্যরা। পাশাপাশি ছিল 2টি টাগবোটও। অবশেষে সম্মিলিত চেষ্টায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ইনফরমেশন পেয়ে আমরা দেখতেছি এখানে এসে আগুন জ্বলছে, বাট কিভাবে লাগছে এটা আসলে বেসিক্যালি এখনই বলা সম্ভব না। একটা রশি এদিকে লাগানো ছিল, ওদিক দিয়ে রশিটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে জাহাজটা ওদিকে চলে গেছে। বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন 1 জন, আরও 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানায় শিপিং কর্পোরেশন। ধারণা করছি হয়তো আমাদের সামনে যে উইন্ডলেসে কাজ হচ্ছিল ওখানে হতে পারে, 4 পিকে পেইন্ট আছে ওখান থেকে হতে পারে, বাট হোয়াটসোএভার এটা 4 পিকেই আগুনটা লেগেছে। আমরা এটা অবজারভেশনে রাখবো, আর 5-6 ঘন্টা আমরা অবজারভেশনে রাখবো যে এখানে ফার্দার কোনো ডিটেরিয়েট করে কিনা। 38 বছরের পুরনো বাংলার জ্যোতি জাহাজে ঘটনার সময় নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারী সহ 40 জন ছিলেন। সময় সংবাদ, চট্টগ্রাম। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম
NHK-কে দেয়া সাক্ষাৎকারটি সোমবার সম্প্রচার করা হয়। গণ অভ্যুত্থানে তরুণদের অবদানের কথা উল্লেখ করে সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার কথা জানান ডক্টর ইউনূস। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. নবগঠিত সংস্কার কমিশনের কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। বিদেশে বসে স্বৈরাচারী সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সে বিষয়ে বিএনপি সজাগ আছে বলেও জানান সালাউদ্দিন। বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। চরাঞ্চল সহ নিচু এলাকার ঘর বাড়ি থেকে পানি নেমে গেলেও এখনও তলিয়ে আছে শত শত হেক্টর আমনের ক্ষেত। এদিকে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে। তবে এখন নতুন করে বেড়েছে ভাঙন আতঙ্ক। বসতবাড়ি থেকে পানি নামলেও রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের ৪ জেলার শত শত হেক্টর আমনের ক্ষেত এখনো তলিয়ে আছে। চরম ক্ষতির শঙ্কায় কৃষকরা। পানি নামার পর আপাতত মোটামুটি আমরা একটু স্বস্তির ফিরে পাচ্ছি। এই পর্যন্ত কতগুলো ক্ষেত জাগছে আর কতগুলো ক্ষেত জাগে নাই। পানি মানে 4.5 ভাগ খালি জাগছে আর 12 পানি আছে, এই আবাদ বহুত নষ্ট হয়ে যাবে। এদিকে উদ্দেশ্য প্রণীতভাবে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা। আমাদের দাবি এই শাখার নদীগুলিকে তিস্তার সাথে যদি আমরা সংযুক্ত করি, এই অঞ্চলের যেমন জলের প্রবাহটা বাড়বে। আমরা কোনো নতদানুতে বিশ্বাসী না। আমরা চাই কূটনৈতিকভাবে আমাদের দেশের স্বার্থ রক্ষা করেই আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে। তিস্তা পাড়ের মানুষ আজকে জেগে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত পানি বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই। বর্তমানে বৃষ্টিও কমে গেছে, আশা করি আমাদের অবস্থা এখন মোটামুটি ভালো। তবে এই বন্যার কারণে কিছুটা ভাঙন দেখা দিয়েছে। বন্যায় যেসব এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে দ্রুতই সেগুলোর কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 2 দশকেরও বেশি সময় আগে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত আগামীকাল থেকে সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ, আর বিকল্পের জন্য টাকা গুনতে হবে ভোক্তাদের। পরিবেশবিদ বলছেন পলিথিনের বিকল্প ব্যাগের সহজলভ্যতা ও সুলভ মূল্যের দিকে নজর দিতে হবে সরকারকে। ফরহাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2002 সালে দেশে নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগের ব্যবহার। তবে সিদ্ধান্তের 22 বছর পেরোলেও এখনো বন্ধ হয়নি পলিথিন বা পলিপ্রোপাইলিন। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিওর তথ্য মতে শুধুমাত্র রাজধানী ঢাকাতে প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় 2.5 কোটিরও বেশি, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম ক্ষতির কারণ।
দায়িত্ব নেয়ার পরেই পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে বন্ধ হচ্ছে ক্ষতিকারক এই পণ্যের ব্যবহার। সরকারের সাথে হাতে হাত মিলে আমরাও চেষ্টা করছি পরিবেশ কিভাবে রক্ষা করা যায়। আমাদের ম্যানেজমেন্ট থেকে সকল প্রকার নির্দেশনা দেওয়া আছে, আমরা সে অনুযায়ী আমাদের আউটলেটগুলোতে কাজ করছি। নাগরিকরা বলছেন পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত সময়ের দাবি, তবে বিকল্প পণ্য নিয়েও সরকারকে নজর দিতে হবে। বৃষ্টি হলে পানি জমে যায়, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে পলিথিনের ইউজ, এবং পলিথিন যেখানে সেখানে নর্দমায় পড়ে থাকে। আমি ক্যারি করব কি দিয়ে, সেই বিকল্পটা দিয়ে পলিথিনটা অফ করে। পরিবেশ বান্ধব ব্যাগ তো দিতে পারেন, বলে না সেটার দাম তো অনেক বেশি, সেটা তো আমরা দিতে পারবো না। একটা ব্যাগ হয় 5 টাকা 60 টাকা পড়বে। এইটার খরচ যদি খুবই মিনিমাম রাখে তো সেটা হলো ভালো। আর যেহেতু এটা পরিবেশে ক্ষতি করে, আমার মনে হয় মানে নাগরিক হিসাবে আমরা মনে হয় একটু স্যাক্রিফাইস করতেই পারি। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার। পরিবেশবিদরা মনে করেন বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্যের প্রতি নজর দিতে হবে। ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে, সকলকে মিলে কিন্তু একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে। সুলভে, সহজে, অল্প মূল্যে এবং অ্যাভেলেবেল বিকল্প আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে এই উদ্যোগটিও আবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বল্পমাত্রা পলিথিন ব্যবহার করলেও শক্ত ব্যবস্থাপনা থাকলে তা পরিবেশ দূষণে সহনীয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্লাস্টিককে আস্তে আস্তে না বলতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 1 অক্টোবর থেকে নীরব এলাকা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সামনের 1.5 কিলোমিটার সড়ক। একই দিন থেকে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর মহাখালী সড়ক। সবসময় যানবাহনের চাপে সড়ক থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের। বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় 1 অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ব্যবহার বন্ধ করা হবে একবার ব্যবহৃত প্লাস্টিকও। নির্দেশনা বাস্তবায়নের 7 দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট। যারা গাড়ি চালক রয়েছেন সবাইকে সেই সচেতনতার অন্তর্ভুক্ত করা এবং অভ্যাসগতভাবে যাতে আমরা হর্নটা কম বাজাই এবং পরিবেশ দূষণটা কম করি, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে এই উদ্যোগ বাস্তবায়নের কথা থাকলেও দুদিন আগেও কোনো প্রচারণা বা সাইনবোর্ড দেখা যায়নি বিমানবন্দরের কোনো পয়েন্টে। বিষয়টি জানে না কোনো পরিবহন চালকও। মুক্তভাবে চালাবো কেমনে, যেমনি পাবলিক দৌড়ায়, রিক্সা দৌড়ায়, গাড়ি ঢুকে, হুন্ডা ঢুকে। নিজের সেফটি ভাবে নিজে চালাইলে তাহলে আর হর্ন নাও লাগতে পারে। হর্ন দেওয়াও লাগবে, আর সব জায়গাতে হর্ন দেওয়াটাও কেমন একটা মানে সবার চোখে একটা বা কাঁধে একটা সমস্যার ব্যাপার আছে। হর্ন যদি না বাজায় তাহলে সিগন্যাল ইউজ করতে হবে। এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে, তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের। আপনি যদি জনগণকে না জানান, আপনি যদি আমার যানবাহনে যারা চলাচল করেন, যারা ড্রাইভার, তাদের না জানান, আমরা অন্যরা যারা সেখানে মানে শব্দ নিঃসরণ করি, আমাদেরকে না জানান কি প্রক্রিয়া আপনি এটা করবেন, তাহলে আমি কিভাবে সেখানে সচেতন হব? আপনি যে আইন প্রয়োগ করবেন, মানুষকে একটা সময় দেবেন, আপনি দিতে হবে যে আপনি বারবার এখানে প্রচার করবেন যে এলাকা নীরব এলাকা, আপনার এখানে হর্ন বাজাবেন না, তারপরে একটা সময় গিয়ে আপনি আইন প্রয়োগ করবেন। নীরব এলাকা কার্যকরে 1.5 কিলোমিটারে 3টি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটি এর ম্যাজিস্ট্রেট টিম। দিনরাত 24 ঘন্টা ব্যস্ত এই বিমানবন্দর সড়ক। এই চত্বর হর্নমুক্ত করা অনেকটাই চ্যালেঞ্জিং মনে করছেন পরিবেশবিদরা। তবে পরিবেশ অধিদপ্তর, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে সচেতনতা সৃষ্টি, একই সঙ্গে আইনের প্রয়োগ করলেই হর্ন মুক্তভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে যাচ্ছে তার কাছে। রিমন, আইপিএল শুরু হতে এখনো ঢের দেরি। বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ, তাও সপ্তাহখানেক।
কিন্তু কানপুরে যা হচ্ছে আপনি একেবারে মনে হচ্ছে টেস্ট ক্রিকেটে টি20-র সাথে ম্যাচটা যারা মিস করছেন কিংবা প্রথমটা দেখেননি তারা এক ঐতিহাসিক একটা রেকর্ড হয়তো মিস করেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসের 147 বছরে এই ম্যাচই প্রথমবার, যে প্রথম ম্যাচে কিনা প্রথম 3 ওভারে কোনো দলের দলীয় রান 50 হলো, অর্থাৎ বাংলাদেশের বোলারদের পিটিয়ে একেবারে ধুনো করেছে। বিশেষ করে আমরা দেখেছি রোহিত শর্মায় শুরু, জয়সওয়াল, পরবর্তীতে শুভমান গিল, সবাই যারা আছেন সবাই একেবারে পিটিয়ে তুলোধুনো করছেন বাংলাদেশের বোলারদের। এবং ভারতের টার্গেটটা কিন্তু একেবারে স্পষ্ট, তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে রান সে রান পেরিয়ে তারা লিডটাকে যত বড় করতে পারে। কারণ আমরা দুটো ঘটনা একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই। একটা 2019 সালে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে এবং 2021 সালে পাকিস্তানের বিপক্ষে। এই দুটো ম্যাচও কিন্তু বৃষ্টির কারণে প্রায় 2.5 দিন ভেস্তে গিয়েছিল। এরপরে সেই ম্যাচ দুটোও কিন্তু বাংলাদেশ হেরেছিল। অর্থাৎ ভারত চাইছে যত দ্রুত এই রানটাকে তারা পার করে বাংলাদেশকে যত বড় লিড তারা দিতে পারে এবং কাল যদি দুটো সেশনও বাংলাদেশকে ব্যাটিং করাতে পারে। ক্রিকেট তো গৌরব অনিশ্চয়তার খেলা, কি হয় বিশেষ করে বাংলাদেশ যেখানে ভারতের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের পিটিয়ে একেবারে রীতিমতো তুলোধুনো করছে, সেখানে বাংলাদেশ দল 250 রানও করতে পারেনি। বোঝাই যাচ্ছে আসলে দু দলের শক্তিমত্তার ফারাক। একটা তবে এদের মধ্যে একজনের কথা কিন্তু আলাদাভাবে বলতে হয়, মমিনুল হক সৌরভ। নিজের টেস্ট ক্যারিয়ারের 13 নম্বর তিনি শতক আজকে দেখা পেয়েছেন বাংলাদেশি হিসেবে, যা সর্বোচ্চ। তবে মমিনুল হক সৌরভের যে ব্যাটিং, সেই ব্যাটিংটা আলাদা করে বলতে হয়, কারণ তিনি অপরাজিত ছিলেন এবং বিদেশের মাটিতে এটা তার কিন্তু দ্বিতীয় শতক, সবশেষ এবং একমাত্র যে শতক সেটা কিন্তু দেখা পেয়েছিলেন তিনি শ্রীলঙ্কা। সব কিছু মিলিয়ে একমাত্র মমিনুল হক সৌরভ বাদ দিলে অন্য কেউ কিন্তু 40 রানের যে কমপক্ষে 40 রানও করতে পারেননি। এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান প্রথম সেশনে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে কালকে 3টা শেষ 4টা উইকেট, সেই 4টা উইকেট খুব দ্রুত আসলে পড়ে গিয়েছে এবং বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যান কেউ আসলে দাঁড়াতে পারেনি। এখন দেখার বিষয় ভারত তাদের এই রানটাকে কোথায় নিয়ে যেতে পারে এবং টাইগার বলার এখান থেকে আদৌ কামব্যাক করতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে সবশেষ খবর বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচের। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাগর রনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ, 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। দায়িত্ব থেকে সরানো হলো র্যাবকে। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।